শুরু করেছি। আমি 21 হবে সেই সম্মেলনকে সামনে রেখে 21শে জুন বহরমপুরে আমাদের সংগঠনের প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে কমরেড মোহাম্মদ সেলিম তিনি আমাদের সংগঠনের তিনিও আসবেন। রাজ্যের 22টা জেলা থেকে নির্দিষ্ট প্রতি মাসের বেতন থাকে, তাই যদি একটা পার্মানেন্ট হয় তাহলে চাকরি থেকে অবসর নেবেন মানে রিটায়ার করবেন, আপনার একটা পেনশন শুরু হবে। আচ্ছা, চাকরি করতে করতে গিয়ে যদি আপনার দুর্ঘটনা ঘটে গেল, সমস্ত দুর্ঘটনার দায় কে নেবে? যার কাছে আপনি কাজ করছিলেন সে। আমি ভুল বলছি না তো? আচ্ছা, যদি আপনি কাজ করতে গিয়ে মরে গেলেন তাহলে আপনার পরিবারে একটা যার কাছে আপনি কাজ করছিলেন, আর আপনি যখন নেবেন তখন তারা আপনাকে একটা মোটা দেবে যে তুমি এতদিন আমাকে সার্ভিস দিয়েছো, এটা তোমাকে আমি দিলাম। আচ্ছা, এখানে এই ধরনের চাকরি কেউ করেন? করেন না। আচ্ছা, পুলিশ কিন্তু এই চাকরি করে, বেতন আছে, বোনাস আছে, যখন চাকরি থাকবে না পেনশন আছে, রিটায়ার করবে তখন টাকা পয়সা পাবে, এখন যদি রোগ অসুখ হয়ে যায় তাহলে সরকারি ট্রিটমেন্ট পাবে, সরকারি কোয়ার্টার পাবে, সব পাবে। কিন্তু বেচারা ওর সঙ্গে নীল সব নীল জামা পরে যে সিভিক গুলো আছে সেগুলো কিন্তু এগুলো পাবে না। আচ্ছা, এই যে যারা চাকরি করে পার্মানেন্ট, তারা কি করে? ওখানে আমাদের কমরেড দিলীপ মিশ্র দাঁড়িয়ে আছে, এনটিপিসি আমাদের শ্রমিক সংগঠনের ইউনিয়নের নেতা, উনিও কাজ করতেন। আচ্ছা, এই যে যারা স্থায়ী কাজ করে, পার্মানেন্ট কাজ করে, তারা কি করে? কাজ করে তো কলম পেশে, কেউ লেবারের কাজ করে, কেউ অফিসারের কাজ করে, যে যাই করে সে কাজ করে। কাজ করে বলেই তো এই সুবিধাগুলো পায়। আচ্ছা, এবারে বলুন তো এখানে আপনারা কারা আছেন যারা রোজ কাজ করেন তবে খেতে পান? এবারে হাতটা তুলুন তো, রোজ কারা কারা কাজ করেন? তাহলে একটু আগে বললেন যে আপনি পার্মানেন্ট কোনো চাকরি করেন না, কিন্তু আপনি রোজ চাকরি করেন, রোজ কিছু না কিছু কাজ করেন, কিন্তু আপনার কাজের বেতনও নাই, রোগ অসুখ হয়ে গেলে দেখারও লোক নাই, 60 বছর হয়ে গেলে পেনশনও নাই, 60 বছর পরে যখন কাজ করতে পারবেন আমি যখন জানতে পারছি না ফোনের রিচার্জ এইসবই তো, আর আমরা যারা রোজ কাজ করি আমরাও তো বাজারে যাই,
বাবা, কিছু তো কেউ তো আমাদেরকে মাগনা বাড়িতে এসে দিয়ে যায় না, দিয়ে যায় কি? তাহলে ওদের পয়সাতে যদি বাজারে জিনিসপত্রের কেনা বেচা হয়, তাহলে আমারও তো পয়সাতেই বাজারে কেনা বেচাটা বাজারে আছে। তাহলে ওর পয়সাতে যদি সরকারের ঘরে ট্যাক্সের টাকা যায়, তাহলে আমারও তো বাজারে রোজ কেনাকাটার জন্যই সরকারের ঘরে ট্যাক্স দেয়, হ্যাঁ কি না? তাহলে সরকার যদি ওর কাজের নিরাপত্তার গ্যারেন্টি নেয়, তাহলে সরকার আমার কাজের নিরাপত্তার গ্যারেন্টি কেন নিবে না? বাস এইটুকুই তো কথা বলছি, আর তো কিছু বলিনি। এই কথা বললেই তৃণমূল বিজেপির গায়ে চুলকানি হয়ে যাচ্ছে। এই কথা বললেই তৃণমূল বিজেপি হয় পুলিশকে নইলে দাঙ্গাবাজদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। এইটুকু কথা বললেই তৃণমূল বিজেপি ধর্মকে রাস্তায় নামিয়ে রাজনীতি করছে। এইটুকু কথা বললেই এরা মুসলিম পাড়াতে হিন্দুদেরকে দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে, আর হিন্দু পাড়াতে মুসলিমদেরকে দিয়ে দা দিয়ে চেপিয়ে খুন করে দিচ্ছে। আর তখন যখন পুলিশকে ফোন করছে, পুলিশ তখন 4 ঘন্টা টেবিলের তলায় ঢুকে থাকছে, দাঙ্গাকারীদেরকে ধরতে যাচ্ছে না। এইটুকুই তো কথা বলছে, আর তো বাইরে কিছু কথা বলেনি। তাহলে আমার গতর খাটানোর পয়সায় যদি বাজারে কেনাকাটা আছে, আমার গতর খাটানোর পয়সায় যদি সরকারের ঘরে ট্যাক্সের টাকা দেয়, তাহলে সরকার আমার গতরের দাম ঠিক কেন করবে না? কেন করবে না সরকার? ওই ট্যাক্সের সময় তো তুমি বলো না বাবু যে ঠিক আছে তুই দেশলাই কিনেছিস, তোর ট্যাক্সটা মা বলে। যে পয়সাতে আমি দেশলাই কিনি সেই পয়সাতেই একজন সরকারি লোক দেশলাই কেনে। যে পয়সাতে আমি ইলেকট্রিক বিলের দাম দিই, সেই একই পয়সাতে ওরাও ইলেকট্রিকের বিলের দাম দেয়। তাহলে আমার সাথে ওদের বিচারিতা কেন করে রেখেছে সরকার? আচ্ছা, শুধু সরকারি লোকজনদেরকে কেন গাল দিচ্ছি? ওরা কি বলেছে সরকারকে যে তুমি আমাকে দাও? ওরা বলেনি। কারা বলেছিল? ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তখন যারা দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিল, তারা কেউ নিজেকে হিন্দু আর মুসলমান বলে দেখলো না। যে ব্রিটিশরা চলে গেলে দেশ স্বাধীন হলো, আমরা দেশ চালাবো, আমরা এটা করবো, এনডিপিসি চালাবো, আর আমরা সরকারি জায়গাতে বেকার ছেলে মেয়েদের কাজ দেবো, তাদের গতরের নিরাপত্তা দেবো, তাদের বুদ্ধি তাদের মেধাকে নিরাপত্তা দেবো। গায়ে 5 কিলোমিটারে প্রাইমারি স্কুল, হাই সেকেন্ডারি স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করবো। সব গায়ে গায়ে গিয়ে হেলথ সেন্টার তৈরি করবো, থানা তৈরি করবো, মানুষের জন্য ব্যাংক বানাবো। আর তাতে কি হবে? তাতে বললো, সরকার বললো যে যারা বেকার ছেলেমেয়েরা ভেগাবন্ডের মতন ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে এক জায়গায় নিয়ে এসে ওদের গতরকে আমি খাটাবো, গতরকে আমি নিরাপত্তা দেবো, যাতে এরা কোথাও ভোট লুট করতে না যায়, ভোট বানতে না যায়, মদ খেয়ে রাস্তায় পড়ে না থাকে, আর এরা যাতে বালি পাচার আর মাটি পাচারে যুক্ত না হয়ে যায়। আর টোটো দাঁড় করিয়ে, ট্রাক দাঁড় করিয়ে পুলিশের সঙ্গে যাতে 10-20 টাকা লোকের কাছে ছিনতাই না করে, তার জন্য। তাহলে সরকারের একটা দৃষ্টিভঙ্গি ছিল, সরকারের একটা পলিসি ছিল, যে পলিসিতে সরকার বেকার ছেলে মেয়েদেরকে একটা কাজের জায়গা তৈরি করতে চাইছিল। না নিজেদেরকে সংখ্যা বেড়ে গেছে। আর আসলে গোটা এনটিপিসিতে যত লোক কাজ করতো, সেই কাজের লোকের সংখ্যা কমে গেছে। শুধু এনটিপিসিতে, রেলে, স্কুলগুলোতে, হসপিটালগুলোতে, ব্যাংকগুলোতে, কলিয়ারিগুলোতে, বিএসএনএল এ, পশ্চিমবঙ্গের সরকারি জায়গাগুলোতে, সব জায়গাতে, সব, এমনকি পুলিশেও লোক কমে গেছে।
সিঙ্গাড়া খাইয়ে বলবেন যে ভাই কত বেতন পাস, বুঝে যাবেন এরা বেতনের কত ফারাক, কত ফারাক। তাহলে প্রতিদিন সরকারি পার্মানেন্ট কাজের লোকের সংখ্যা কমে যাচ্ছে কেন? কারণ সরকার এটা চাই। তাই মনে করেন আপনি আমার কারখানাতে কাজ করেন, আপনি একদিন সবাই মিলে এসে নিয়ে আমাকে বললেন যে মীনাক্ষী তোমাকে দিনে 900 টাকা হাজিরি দিতে হবে। তা আমি কি ভাববো যে রে লেবাররা খেপে গেছে রে, আমার কারখানাতে যদি এদেরকে কাজ করতে হয়, যদি কাজ করতে হয় তাহলে যদি এদেরকে আমি 900 টাকা হাজিরি না দিই, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি কি করব? যে লেবারদেরকে ডাকবো, ডেকে একটা টেবিলে মীমাংসা করবো যে দেখো আমি 900 দিতে পারছি, 800 দেবো। ও বলবে না 900, না ঠিক আছে 850। কিন্তু আমি যদি জেনে যাই যে 900 তো দূরের কথা, ছেড়ে দাও, আমার কারখানার বাইরে 100 টাকা হাজিরিতে কাজ করার জন্য লাখ লাখ বেকার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা কাজের জন্য, তাহলে আমি এদেরকে বলবো হাঁটো হে বাইরের রাস্তা দেখো, 900 টাকা হয়ে যাবে 100 টাকা বেকার ছেলেমেয়েরা আমার কারখানাতে কাজ করার জন্য বসে আছে, আমি কাজে নেবো। বানাবো বলুন, তাহলে এখানে কি বানাতে হবে? এখানে বানাতে হবে যার ঘর বাড়ি গঙ্গাতে তলিয়ে যাবে তাকে 5 দিন এনে খিচুড়ি খাওয়ানোর জন্য একটা বিল্ডিং তৈরি করতে হবে। তার জন্য সরকারের কাছে, কিন্তু গঙ্গা পদ্মা ভাঙনের রোধ করার জন্য সরকারের কাছে পয়সা নেই। গোটা রাজ্যের মানুষের কাছে যদি ভিক্ষে চাওয়া হয় যে গঙ্গা পদ্মা ভাঙন রোধ করবো, যার যেটুকু সাহায্য আছে সেইটুকু সাহায্য করুন, মানুষ 2 হাত তুলে দেবে, 2 হাত তুলে দেবে। কিন্তু কোন लज्जाए मनुष्य का हाथ पातवे? पश्चिम बंगाल में पूजा करने के लिए भी पैसा मिलता है, मुल्ला मुअज्जिम को भी पैसा मिलता है, यहाँ पर चुल्लू पीकर जो भी मरता है उसको भी पैसा मिलता है। किंतु गंगा पद्मा भांगन रोध करार जन्य पश्चिम बंग राज्य सरकारेर ना तो पैसा आछे ना तो दिल्ली सरकार थेके पैसा आछे। এই সব প্রশ্নগুলো আমরা যখন প্রতিদিন গায়ের মোড়ে বাজারে হাটে গঞ্জে তুলছি, তখন বলছি বামপন্থীরা বিরাট ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? না ঝামেলা লাগাতে হবে। কি ঝামেলা লাগাতে হবে? না হিন্দু মুসলমানের ঝামেলা লাগাতে হবে। আচ্ছা, এই যে এনটিপিসির চাকরি, সরকার পুলিশের চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি, কারখানাতে চাকরি, পরিযায়ী শ্রমিকের কাজ, জিনিসপত্রের দাম, গঙ্গা পদ্মা ভাঙন, বাজারে জিনিসপত্র কিনতে যাওয়া, ট্যাক্সের পয়সাগুলো এমনি করে ভাগ হয় না। নামাজ আদা করে আর কেউ সকাল বেলাতে তুলসী তলায় মাড়ুলি দিয়ে সন্ধ্যা বেলাতে আনন্দ করে আর ধর্ম
এই পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেলে? কোথায় স্থায়ী কাজের কথাতে ছিলাম ভাষণ শুরুর সময়, ছিলাম না? যে গতর খাটায় কিনা, চাকরি করি কিনা, পার্মানেন্ট বেতন আছে কিনা, আর আস্তে আস্তে কোথায় চলে গেলাম? হিন্দু, মুসলমান, দাঙ্গা, উস্কানি, পুলিশ। আমরা ওই প্রথম দিকে থাকতে চাইছি, ওরা আমাদেরকে শেষের দিকে টানতে চাইছে। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে রায়গঞ্জ থেকে বহরমপুর যাচ্ছি। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই লড়াই করছে। তাই আমরা স্থায়ী কাজ আর সম্প্রীতির দাবিতে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে এক জায়গা করার চেষ্টা করছি। ক্ষতি হচ্ছে আমাদের কমরেডদের। প্রতিদিন গুচ্ছের খানেক কেস খেতে হয় আমাদের কমরেডদেরকে, মার খেতে হয়, এলাকা ছাড়া হতে হয়, খুন হয়ে যেতে হয়। ঝান্ডা কাঁধ থেকে নামাইনি, কথা আমাদের ছাড়িনি, আর আমাদের পরিবারগুলোও আমাদেরকে ঘরে পিঠে রাখেনি। বাঁচতে যদি হয় লড়তে হবে, আর লড়াই যদি করতে হয় ঘর ভিতরে ঠেকে হবে না। লড়াই করতে গেলে রাস্তাতেই নামতে হবে, আর লড়াইয়ের রাস্তায় নামলে যাদের বিরুদ্ধে লড়াই করব তারা আক্রমণ করবে, আর তারা আক্রমণ করলে সেই আক্রমণটা বুঝে নেবারও ক্ষমতা রেখেই রাস্তাতে নামতে হবে। আর এই ক্ষমতা রেখেই ডিওয়াইএফআই রাস্তাতে আছে। আর তার জন্য 21 থেকে 23 জুন বহরমপুরে 20তম রাজ্য সম্মেলন ডিওয়াইএফআই হবে। আগামী 3 বছর পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই কাজের দাবিতে, সম্প্রীতির দাবিতে কি কাজ করবে সেটা ঠিক করার জন্য আপনাদের কাছে শুধু আমাদের একটাই আবদার, একটাই অনুরোধ, একটাই প্রত্যাশা। আসুন, মাঠে আসুন, লড়াইয়ের রাস্তায় আসুন, ময়দানে আসুন। যেটা বোঝেন সেটা গলা পরিষ্কার করে বলুন। সাদাকে সাদা, কালোকে কালো বলুন। অন্যায়ের বিরুদ্ধে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। কারণ আজকে যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো না বলতে পারেন, কালকে আপনার সঙ্গে সাদা কালোর ভেদ করে দেওয়ার জন্য কেউ বাঁচবে না। সেদিনকে আপনাকেও অন্যায় শিকার হতে হবে, কালোর মধ্যে ডুবে যেতে হবে। আর সেদিনকে যদি আপনার পাশে মানুষ বলে কেউ না থাকে, হাত পা মাথা নিয়ে হয়তো অনেকগুলো জীব থাকবে, কিন্তু সাহসের সাথে রুখে দাঁড়ানোর মতন মানুষ থাকবে কিনা। তাই মানুষকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে আসলে কাজ 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 গতর খাটিয়ে বেতন পাবার আর একটি স্থায়ী কাজ পাবার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরে তাদের কাজের ব্যবস্থা করার জন্য এই লড়াইটা লড়ছি। হ্যাঁ, 26-এ ভোট আছে, আছে ভোট। ডিওয়াইএফআই ভোট চাইতে আসবেও না, ডিওয়াইএফআই ভোটে দাঁড়াবেও না, কিন্তু ডিওয়াইএফআই আপনার দরজায় উপস্থিত হতে শুরু করেছে যে ভোটেও এই সমস্যারই সমাধানের রাজনীতি হবে। আর সেখানে মানুষ যদি ভোট দিতে ভুল করে দেয় তাহলে আবার কিন্তু সেই একই গড়ে পা পড়ে যাবে। আর গড়ে পা পড়া মানে জানেন, আপনাদের এখানে ঢেকি আছে, চাল ছাটার, ওই যেটা গোটা হয় না, গোল মতো যেখানে মুখটা পড়ে, আমরা ওইটাকে গড় বলি। আমাদের মা কাকিমারা যখন পাহাড় দিত ওই ঢেকিতে, তখন বলতো যে গড়ে যাতে পা না পড়ে, গড়ে যদি ফিরে ফিরে পা পড়ে যায় ও পা কিন্তু ছাতু হয়ে যাবে, ও পায়ে হাঁটা যাবে না। আর আমরা চাইছি মানুষ নিজের অধিকার বুঝে নিতে রাস্তায় দাঁড়াক। আর সেই রাস্তায় দাঁড়ানোর জন্য আগামী 3টে বহরমপুরের বিশাল মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আজকে আপনারা যারা তাদেরকে ফারাক্কা লোকাল কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।